হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে আমির খান এবং নাসিরুদ্দিন শাহ অভিনীত সরফরোশ ছবিটাকে নিয়ে কথা বলবো, যেটা প্রচণ্ড জনপ্রিয় একটা ছবি। কখনো না কখনো আপনারা প্রত্যেকে এই ছবিটা একবার হলেও দেখেছেন। আমার মতন যারা দর্শক রয়েছে তারা একবার কেন, তারা হয়তো বহুবারই ছোটবেলা থেকে এই ছবিটা দেখে ফেলেছে। এবার এই ছবিটা বলা হয় আমির খানের কেরিয়ার নাকি বদলে রেখে দিয়েছিল। আসলে যে সময় এই ছবিটা হয় 1999-2000 সাল, ওই সময়টাতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি একটা অলিখিত নিয়ম ছিল, যারা সেই সময়কার স্টার সুপারস্টার তারা অ্যাট এ টাইম 4-5টা ছবিতে কমপক্ষে কাজ করতো। তারা প্রচুর ছবি একসঙ্গে সাইনও করতো, একটা পার্টিকুলার দিনে আলাদা আলাদা শিফটে আলাদা আলাদা ছবি শ্যুটও করতো। যখন সরফরোশের শুটিং শুরু হয়েছে তখন আমির খান নিজে 4টে সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সিনেমাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে তাকে শ্যুট করতে হচ্ছিল। প্রডিউসাররা তার থেকে ডেটস চেয়ে নিচ্ছিলেন। ফলত আমির খান প্রচণ্ড একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে গেছিলেন। সে এইভাবে কাজ করতে খুব একটা রাজি ছিলেন না, খুব একটা খুশি হচ্ছিলেন না, যে কারণে সরফরোশ ছবিটার পরবর্তীতে সে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় যে সে তার কেরিয়ার জুড়ে অ্যাট এ টাইম একটাই ছবি করবে, একটা ছবি কমপ্লিট করবে, তারপর অন্য ছবিতে জাম্প দেবে। অ্যাট এ টাইম 2-3টে ছবিতে একসঙ্গে কাজ করবে না, কারণ সেটা তার পক্ষে করা পসিবল হচ্ছিল না। অর্থাৎ যে জিনিসটা আমরা হলিউডে দেখতে পেতাম যে একজন অভিনেতা অ্যাট এ টাইম একটা ছবিতে কাজ করবে, সেটা তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুরু করেন। সে সময় আমির খানকে ইন্ডাস্ট্রির লোকজন বলে যে একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি একটা রকমভাবে অপারেট করে, তুমি যদি তার বিপরীতে যেতে চাও তখন কিন্তু তোমার জন্য রিস্ক ফ্যাক্টরটা বাড়বে, তোমার জন্য জিনিসটা চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমির খান শিল্পকে গুরুত্ব দেয় এবং সে ঠিক করে যে না, অ্যাট এ টাইম একটা ছবি করবে। পরবর্তীতে সেটাই কিন্তু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি অন্যান্য সুপারস্টারদের কেরিয়ারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি, কাইন্ড অফ বলা যেতে পারে সেটাই ট্রেন্ড হয়ে যায় এবং ট্রেন্ড সেটার ছিলেন আমির খান। সরফরোশ যখন আমির খান সাইন করেছিলেন তখন তিনি খুব ভালো মতো জানতেন যে এই ছবির যে সাবজেক্টটা সেটা অনেক বেশি কমপ্লিকেটেড। বেসিক্যালি সাবজেক্টে কি, পাকিস্তান টুকরে টুকরে গ্যাং, যদি আমি ভারতীয় জনতা পার্টির কথা অনুযায়ী বলি, টুকরে টুকরে গ্যাং গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি করতে চাইছে এবং যে এক্সিস্টিং গ্রুপসগুলো রয়েছে, টেররিস্ট গ্রুপগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে ফান্ডিং দিচ্ছে, অস্ত্র শস্ত্র টাকা পয়সা, যাতে করে তারা তাদের ওই জিহাদ বা হোয়াট এভার সেটাকে চালিয়ে যেতে পারে, কন্টিনিউ করতে পারে। অর্থাৎ বিশৃঙ্খলা গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একটু একটু করে তৈরি হয় এবং সেটার জন্য ভারতবর্ষ কখনো স্টেবল না থাকতে পারে, আনস্টেবল হয়ে ওঠে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায়। ভাই ভাইকে যখনই মারবে তখন ডেফিনেটলি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে। এবার এই যে একটা চেন দেখানো যে পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আসছে এবং সেটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পৌঁছে যাচ্ছে এবং তারা টেরোরিজম সংক্রান্ত অ্যাক্টিভিটিস করছে, এটা কমপ্লিকেটেড সাবজেক্ট। বিশেষ করে 1999 সালের কথা যদি ভাবি, আজকের দিনে দাঁড়িয়ে দেখুন অ্যান্টি টেরোরিজম কন্টেন্ট প্রচুর পরিমাণে হচ্ছে ওটিটি এসে যাওয়ার পরে। তো মানে এটা আমাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু এটা আমরা কথা বলছি প্রায় 24-25 বছর আগের। সেই সময়টাতে কিন্তু আমরা একজন বলিউড স্টারকে, স্টার যে মেইন স্ট্রিম ছবি করে, তাকে এই ধরনের কন্টেন্ট নিয়ে খুব একটা কাজ করতে দেখতে পেতাম না। তখন ট্রেন্ড ছিল হচ্ছে লুতুপুতু প্রেমের ছবি এবং বাইরে গিয়ে বিদেশে গান শ্যুট করাবে, হিরো হিরোইন নাচবে ছোট ড্রেস পরে, বড় ড্রেস পরে, এটাই তো। সাবজেক্টটা অনেক বেশি নিচ ছিল আমির খানের মতন একজন স্টারের জন্য 1999 সালে দাঁড়িয়ে, কিন্তু আমির খান তবু মনে করেন যে এই ছবির যে বক্তব্যটা সেটা তুলে ধরা দরকার, যে কারণে ছবিটা আফটারঅল তিনি করেন। এবং বলাই বাহুল্য যে টাকাতে ছবিটা নির্মিত হয়েছিল তার দ্বিগুণের থেকে বেশি টাকা ছবিটা কিন্তু বক্স অফিস থেকে রোজগারও করে আনতে পেরেছিল। তো সে একটা কথা রয়েছে না যে অডিয়েন্স অ্যাকচুয়ালি যারা ফিল্ম মেকার তাদের থেকে অনেক বেশি অ্যাডভান্সড, তারা অনেক বেশি এগিয়ে রয়েছে। সরফরোশ ছবিটা কিন্তু সেটাই আমির খানের কাছে প্রমাণ করে দিয়েছিল এবং তার পরবর্তীতে আমির খান নিজের কেরিয়ার জুড়ে এক্সপেরিমেন্ট করার যে সাহসটা সেটা কিন্তু বারবার পেয়েছে। সরফরোশ তাকে প্রথমবারের জন্য সেই সাহসটা দেয় এবং তারপর সে সেটা কন্টিনিউ করতে থাকে। আমরা কি সমস্ত ছবি পেয়েছি তার কেরিয়ারে সকলে জানে। প্রত্যেকটা দর্শকেরই তো একটা সিনেমাকে দেখবার নিজস্ব একটা পয়েন্ট অফ ভিউ থাকে, একটা ইন্টারপ্রিটেশন থাকে, একটা ছবিকে সে কিভাবে রিসিভ করবে সেটার মধ্যে একটা নিজস্বতা থাকে প্রত্যেকটা দর্শকেরই। আমারও সেটা রয়েছে। সরফরোশের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, এখানে আমির খানের ক্যারেক্টারটা থেকে অনেক বেশি ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে মুকেশ ঋষির ক্যারেক্টারটা এবং নাসিরুদ্দিন শাহের ক্যারেক্টারটা। এই দুটো ক্যারেক্টারের মাধ্যমেই কিন্তু আসলে ছবির যেটা বক্তব্য সেটা অডিয়েন্স অব্দি পৌঁছে যায়। মুকেশ ঋষি, যাকে আপনারা বিভিন্ন ছবিতে ভিলেন হিসেবে দেখেছেন, ডেফিনেটলি আপনারা তার মুখ চেনেন, নাম দিয়ে হয়তো চেনেন না, তাকে কিন্তু এই ছবিতে আমরা ভিলেন হিসেবে দেখতে পাই না। তাকে আমরা দেখতে পাই এই ছবিতে একজন অনেস্ট মুসলিম পুলিশ অফিসার হিসেবে, যাকে তার হিন্দু কলিগ যারা রয়েছে, যারা পুলিশ অফিসার তার সঙ্গে কাজ করে, তারা কোথাটা সন্দেহ চোখে দেখে। সে কিছু একটা ভুল করে ফেললে, তার থেকে কোনো মুজরিম পালিয়ে গেলে বেঁচে কোনোভাবে, তাকে সন্দেহ চোখে দেখে যে তুই মুসলিম, ও মুসলিম, তাই জন্য তুই তাকে ছেড়ে দিয়েছিস। তো
এই যে অ্যাসপেক্টটা, যে আমাদের দেশে প্রচুর মুসলিম মানুষ এরকম রয়েছে যারা অনেস্ট, যারা ভারতবর্ষকে ভালোবাসে, কিন্তু তবুও তাদেরকে সন্দেহের চোখে অন্যান্য যে মেজরিটি হিন্দু মানুষজন তারা দেখে, সেই দিকটা যেমন উঠে এসেছে। অ্যাট দ্য সেম টাইম নাসিরুদ্দিন শাহের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কীরকম ক্যারেক্টার, যে বেসিক্যালি ভারতবর্ষে রয়েছে, ভারতবর্ষেই থাকে, ভারতবর্ষের খায়, ভারতবর্ষেই ঘুমোয়, কিন্তু সে পাকিস্তানকে সাপোর্ট করে ভারতের থেকেও, তার মনটা পাকিস্তানের। এই যে পোলার অপোজিট ক্যারেক্টারিস্টিক্স বা এই যে কন্ট্রাস্টটা এক্সপ্লোর করতে চাওয়া হয়েছে এই ছবির মধ্যে, সেটা ডেফিনেটলি ছবিটার একটা স্ট্রং দিক। কমার্শিয়াল ছবির মধ্যে আমরা সেটা সবসময় যে হতে দেখতে পাই তা নয় খুব একটা, মানে নাসিরুদ্দিন শাহের মতন ক্যারেক্টার আপনারা কিন্তু খুব একটা বেশি দেখতে পাবেন না সিনেমার ইতিহাসে। হিন্দি সিনেমার ইতিহাসে যদি দেখেন, খুব যে বেশি এই ক্যারেক্টারগুলোকে নিয়ে ছবি হচ্ছে তা নয়, খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এবং এই ছবিটার মধ্যে যে ইনভেস্টিগেশনটা, মানে ছবিটা খুবই টাইট একটা ছবি, শুরুর কিছুক্ষণ বাদ দিয়ে দিলে খুব টাইট একটা ছবি। আপনি একবার দেখা শুরু করবেন, একবারে দেখা শেষ করবেন, এঙ্গেজিং। এখানে যে ইনভেস্টিগেশনটা সেটা প্রচণ্ড বেশি ইন্টারেস্টিং, মানে যে রেডগুলো মারছে আমির খান এবং তার পুরো টিম পুলিশ অফিসাররা, সেই রেডগুলো প্রচণ্ড ভালোভাবে দেখানো হয়েছে, মানে খুব রিয়েলিস্টিক মনে হয়। এবং ইনভেস্টিগেশনটা সবসময় আমির খান বা তার টিমকে যে পজিটিভ দিকেই লিড করছে তা কিন্তু নয়, অনেক সময় কিন্তু ডেড এন্ড হয়ে যাচ্ছে, ফার্দার আর ইনভেস্টিগেশনে এগোনো যাচ্ছে না, যে প্ল্যানিংটা তারা নিয়ে যাচ্ছে সেটা সঠিকভাবে কোনো কারণে এক্সিকিউটেড হতে পারছে না। তো সেই জিনিসপত্রগুলো কিন্তু ইনভেস্টিগেশনটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে দেয়। আজকের দিনে ওয়েব সিরিজের জগতে আমরা এই ধরনের ইনভেস্টিগেশন বা এই ধরনের রেডস এইগুলো আমরা দেখে ফেলেছি 1999 সালের ছবি হিসেবে। মানে আমরা এই ছবিগুলো যখন ছোটবেলা দেখেছি, এই জিনিসগুলো আমাদের জন্য প্রচণ্ড মজাদার ছিল। আর সারফারোশের ক্লাইম্যাক্সকে নিয়ে কথা বলতেই হয়, প্রচণ্ড হার্ড হিটিং একটা ক্লাইম্যাক্স, এমনই একটা ক্লাইম্যাক্স সেখানে আমির খান এবং নাসিরুদ্দিন শাহের মধ্যে যে কনভারসেশনটা হয়, সেটা কোথাও একটা অডিয়েন্সের মধ্যে একটা ডিবেট তৈরি করবে। মানে ছবিটা দেখবার পরবর্তীতে আমার মনে হয়, আমি তো 1999 সালে মানে ছিলাম এটা, কিন্তু আমার মনে হয় যে এরকম সিনেমা হল থেকে আপনি যদি দেখে বেরোন, আপনার মধ্যে একটা, আপনার মনের মধ্যে কিছু একটা চলবে এবং আপনি আপনার পাশের মানুষটার সঙ্গে এই সাবজেক্টটাকে নিয়ে আলোচনা করবেন। এবং সেটাই কোথাও একটা ছবিটার উদ্দেশ্য, যেটাতে মেকাররা ডেফিনেটলি সম্পূর্ণরূপে সফল হবে। আমির খানের যা পারফরমেন্স, বিশেষ করে নাসিরুদ্দিন শাহর যা পারফরমেন্স ক্লাইম্যাক্সে, ওই পার্টিকুলার সিনগুলোতে ব্যাপক বিভৎস। মানে নাসিরুদ্দিন শাহ কত বড় মানের অভিনেতা সেটা কোথাও একটা এই ক্লাইম্যাক্সটা আমাদেরকে বুঝিয়ে দেয়। বাকি আপনি তার কেরিয়ারে অন্য কোনো ছবি যদি নাও দেখেন, আপনি ওই ক্লাইম্যাক্সের কয়েকটা সিনে ওটা বুঝতে পেরে যাবেন। আর আমির খান একটা রিমেক ছবির মাধ্যমে লাল সিং চাড্ডার পরে আবার কামব্যাক করছে সিতারে জমিন পার। আপনারা সকলেই জানেন ক্যাম্পিয়নদের হিন্দি রিমেক হয় প্রবাবলি ছবিটা। তো আমার মনে হয় যে সেই ছবিটা কেন, মানে সারফারোশ 2 কেন নয়, এই ছবিটা এমন একটা জায়গাতে শেষ হয়, 1999 সালের ছবি, কিন্তু এমনই জায়গাতে শেষ করা হয়েছে যে আরামসে সিকুয়েল ছবিটা আনা যায়, আরামসে এনি ডে আনা যায়। আপনারা ছবিটা দেখেছেন খুব ভালো মতো জানবেন, সেরকমই একটা নোটে কিন্তু ছবিটা শেষ হয়। কিন্তু এত বছর ধরে কেন সারফারোশ 2 নিয়ে আমির খান ভাবেননি আমি জানি না। মানে অ্যাকচুয়ালি বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টস এসেছে, কিন্তু সারফারোশ 2 জন আব্রাহাম করতে পারে, আমির খান প্লে করবে না, জন আব্রাহাম তার জায়গায়, এই সমস্ত আপডেট ছিল। জানি না সেটা শেষ অবধি কী হবে, সারফারোশ 2 আদৌ কোনদিন হবে কিনা। কিন্তু আমার মনে হয় আমির খানের কিন্তু সারফারোশ 2 নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত। এই ছবিটার যে ফ্যান ফলোয়িং, মানে সারফারোশ 2 এলে কিন্তু মানুষ পাগলা হয়ে যাবে। আর গাদার 2 কোথাও একটা প্রমাণ করে দিয়েছে যে 20-25 বছর বাদেও যদি সিকুয়েল আসে, যদি পার্ট 1টা সেরকমভাবেই সেলিব্রেটেড হয়ে থাকে, সেক্ষেত্রে পার্ট 2টাও সেলিব্রেটেড হবে, অডিয়েন্স থাকবে। তো সারফারোশ 2 এর ক্ষেত্রে কিন্তু, কারণ পরবর্তীতে টেলিভিশনও, শুধুমাত্র যারা হলে দেখেছে তা তো নয়, টেলিভিশনেও কিন্তু সারফারোশ একটা অডিয়েন্স গ্যাদার করতে পেরেছে, এবং সেই অডিয়েন্সটা নেহাতি কম নয়। সারফারোশ 2 নিয়ে কেন আমির খান ভাবছে না আমি জানি না সত্যি বলতে। ছবিটার একটাই জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে সোনালি বেন্দ্রে অর্থাৎ যে নায়িকা, এই যে পুরো ভালোবাসার দিকটা আমির খানের ক্যারেক্টারটা, সেটা ছবিটা যদি নাও থাকতো তাহলে খুব একটা কিছু অসুবিধা হতো না। মানে ওই ক্যারেক্টারটা যেটুকু যে ইম্পর্টেন্স আছে সেটা অন্যরকমভাবে প্রেজেন্ট করে ওই ক্যারেক্টারটাকে সম্পূর্ণ এলিমিনেট করে দিয়ে ছবিটাকে তৈরি করা যেত। কিন্তু এই আমির খান সেই সময় স্টার অলরেডি হয়ে গেছে, তো তাকে কোথাও একটা কমার্শিয়াল করতে হবে, একটু গান টান ঢোকাতে হবে। সোনালি বেন্দ্রে থাকবার জন্য কিছু রোমান্টিক ট্র্যাকও ঢুকে পড়েছে, কিছু গান যেগুলো সম্পূর্ণরূপে সেট পিস। তো সেই জিনিসগুলোকে এলিমিনেট করে দেওয়া গেলে এই ছবিটা একদম পারফেক্ট একটা ছবি। যদিও ভেতরে ভেতরে এসব সমালোচনা আমার নেই, এগুলো জাস্ট আমি আপনাদের সামনে বলছি কারণ আমি সিরিয়াস ক্রিটিক, খুব সিনেমা বুঝি, এগুলো আমার দেখানোর ইচ্ছা। না হলে সোনালির মতন অত একজন সুন্দরী সেই সময় ইয়ং বয়স, মানে সোনালিকে দেখতে অপূর্ব অপূর্ব। স্ক্রিনে যখন আসছে তখনই মনের মধ্যে ওই বলে না দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে, সেরকম একটা ব্যাপার। ফলত আমার কোনো সমালোচনা নেই। সোনালিকে দিয়ে আরও পুরো ছবিটাই সোনালিকে নিয়ে কেন হলো না, সোনালিকে নিয়ে ইনভেস্টিগেশন করতে আমির খান যেতে পারতো, তাহলে আরও দেখতে ভালো লাগতো ছবিটা। যাই হোক, আর একটা যেটা মেনশন করতেই হয়, নওয়াজুদ্দিন সিদ্দিকী আপনারা সকলেই তাকে এখন চেনেন, তার কিন্তু একটা 2 মিনিটের রোল ছিল এই ছবির মধ্যে, যেটা হয়তো এখন আপনারা প্রত্যেকে জেনেও গেছেন। এটা তার ডেবিউ ফিল্ম, এবং ওই 2 মিনিটে তার পারফরমেন্স যদি আপনারা দেখেন, আপনারা রিয়েলাইজ করবেন যে এই অভিনেতার
বাচ্চার মধ্যে সবসময় পোটেনশিয়াল ছিল। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত সারফারোজ ছবিটা সম্পর্কে? আপনারা কতবার ছবিটা দেখেছেন ডেফিনেটলি আমাদেরকে আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।